বাংলাদেশের সামনে খোলা আছে এক অপার সম্ভাবনার দ্বার। এখন নব উদ্যমে সেই সম্ভাবনা কাজে লাগাতে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে খালি চোখে কিছুই মনে হয় না, তবে একটু বিশেষ দৃষ্টিতে তাকালে দেখা যায় এশিয়ার পরাশক্তি হওয়ার উপাদান মজুদ আছে বাংলাদেশের ভূ অবস্থানের মাঝে। স্বাধীনতার পর থেকে নানা সময়ে বাংলাদেশ এই ভৌগোলিক অবস্থানের সুবিধা পুরোপুরি লাভ করতে পারেনি। নানা সময় বাংলাদেশ নিজেদের ভূকৌশলগত এই সুবিধা লাভ করার জন্য পদক্ষেপ নেয়ার চেষ্টা করলেও তা যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী ভারতের। ফলে বাংলাদেশ বারবার নিজের সুবিধা আদায়ের পথে বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা হচ্ছে বিশ্বের নৌ বাণিজ্য রুটের সাথে সরাসরি সংযোগ। বাংলাদেশ তার দক্ষিণের বঙ্গোপসাগরের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক সমুদ্র সীমার পূর্ব পশ্চিম শিপিং রুটের সঙ্গে যুক্ত। অথচ বিশ্বের এমন ৪৪টি দেশ আছে যাদের কোনো সমুদ্র সীমা নেই। তারা অন্য দেশের সমুদ্র বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি করে থাকে। এসব দেশকে ভূবেষ্টিত দেশ বলা হয়ে থাকে। এদিকে বাংলাদেশের আছে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সমুদ্র সীমা। এই সমুদ্র অঞ্চল সরাসরি বিশ্ব বাণিজ্যের প্রধান জলপথের সঙ্গে যুক্ত। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের এক হিসেব মতে বিশ্ব বাণিজ্যের মোট ৯০% জলপথে হয়ে থাকে। আবার মেরিটাইম ট্রেডের ৬০% হয়ে থাকে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে। কাজে লাগাতে পারলে এটা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা বয়ে আনবে। বাংলাদেশের জন্য হিমালয়ের পাদদেশ থেকে বাণিজ্যের বার্তা নিয়ে আসছে ভূবেষ্টিত নেপাল এবং ভুটান। এই দুই দেশের কোনো সমুদ্র বন্দর না থাকায় তারা ভারত ও চীনের ওপর সমুদ্রপথে আমদানি ও রপ্তানির জন্য নির্ভরশীল। তবে তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর। নেপাল ও ভুটানের জন্য বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের বাধা হয়ে আছে ভারতের শিলিগুড়ি ও করিডোরের ট্রানজিট, যা ভারত এখনো বাংলাদেশকে ব্যবহারের পুরোপুরি সুবিধা দেয়নি। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলো একই সমস্যায় আক্রান্ত। তাদের কোনো সমুদ্র বন্দর নেই। ফলে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো হাজার হাজার মাইল পথ ঘুরে কলকাতার হুগলি বন্দর ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এতে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ চাইলে নিয়ন্ত্রিতভাবে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলোকে বাংলাদেশের বন্দর ব্যবহারের শর্তে ভারত থেকে বাংলাদেশের প্রাপ্য অন্যান্য সুবিধা আদায় করে নিতে পারে। এছাড়া নেপাল তার হাইড্রো পাওয়ার রপ্তানি করতে চায় বাংলাদেশে, যা নবায়নযোগ্য শক্তির এক বিশাল উৎস। এক্ষেত্রে বাধা হয়ে আছে সেই ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। শিলিগুড়ির মাত্র ৩০ মাইল করিডোরের অনুমতি পেলে বাংলাদেশ সরাসরি নেপাল এবং ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে পারবে। সম্প্রতি বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রকৃতির আশীর্বাদ ঠিকঠাক কাজে লাগাতে পারলে কেউ লোহার দড়ি দিয়েও আটকে রাখতে পারবে না বাংলাদেশকে। মস্ত বড় সুযোগ, পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে কেউ চাইলে আটকে রাখতে পারবে না। এজন্য কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত ধাপে ধাপে সমুদ্র বন্দর করতে হবে, যেখানে বিশ্বের অনেক দেশের জাহাজকে আশ্রয় দেওয়া যাবে। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ। আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই। এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে। আজকে কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূলভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও অর্থনৈতিকভাবে বাংলাদেশ খুব বেশি এগিয়ে যেতে পারেনি। সেই বাস্তবতায় প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা অপেক্ষা করছে। এখন সেই সম্ভাবনার দুয়ার কেউ খুলতে পারেনি। নেপাল, ভুটান, ভারতের সেভেন সিস্টার্স সবার সঙ্গেই বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত। তাদের ব্যবসা আমাদের ব্যবসা, রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে।
তবে এ কাজে সবচেয়ে বড় বাধা ভারতের চিকেন নেক। সেই বাস্তবতাও জানেন প্রধান উপদেষ্টা। তিনি আশা করেন সবার ভালো বিবেচনায় ভারতের সুবুদ্ধির উদয় হবে। এতদিন বাংলাদেশকে যে সুযোগ দেওয়া হয়নি, ভবিষ্যতে সেই সুযোগ পাবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা, আর কিছু না। একই সাথে তিনি ভারতকে বন্দর ও অন্যান্য অর্থনৈতিক বিনিময়ের মাধ্যমে প্রতিবেশী সুলভ সম্পর্ক স্থাপনের আহ্বান জানান। যদিও অতীতে বাংলাদেশের প্রতিবেশী ভারতের কর্তৃত্ববাদী আচরণের ফলে বাংলাদেশের মানুষ অসন্তুষ্ট হয়েছে। 2012 সালে কক্সবাজারের সোনাদিয়ায় বাংলাদেশের জন্য অতি প্রয়োজনীয় গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীনের প্রধানমন্ত্রী সি জিনপিং আগ্রহ জানিয়েছিলেন। পরবর্তীতে 2020 সালে সোনাদিয়া প্রকল্প বাতিল করা হয়। অথচ এই বন্দর তৈরি করা হলে এখানে চট্টগ্রাম বন্দরের তুলনায় 74 গুণ বেশি কন্টেইনার ওঠানামা করতে পারত। অভিযোগ আছে ভারতের চাপের কারণেই এই প্রকল্প বাতিল করা হয়েছিল। পরবর্তীতে জাপানের সংশ্লিষ্টতায় মাতার বাড়িতে আরেকটি গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু হয়েছিল। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ শুধু তার গভীর সমুদ্র বন্দর ব্যবহার করার বিনিময়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারেন, যেখানে একই নৌপথের সুবিধা নিয়ে সিঙ্গাপুর তার জিডিপির 7% পায় সমুদ্র বন্দর ব্যবহার করার মাধ্যমে। বাংলাদেশ সমুদ্রপথ ব্যবহার করে যেসব সুবিধা পেতে পারে তার মধ্যে প্রথমত মালাক্কা প্রণালী এবং চীন, জাপান ও কোরিয়াগামী জাহাজগুলোতে বাংকারিং বা জাহাজের জ্বালানি বিক্রি করে নগদ ডলার আয় করতে পারবে। এছাড়া কন্টেইনার হ্যান্ডেলিং সেবা প্রদান এবং বন্দর সেবা প্রদান করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ হতে পারে এই অঞ্চলের সফল ট্রান্সশিপমেন্ট হাব। বিশ্বের 20% ট্রান্সশিপমেন্ট কার্গো সিঙ্গাপুরের হাত ধরে যায়। এদিকে বাংলাদেশের জন্য বড় সুবিধা অপেক্ষা করছে। বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ তার ভৌগোলিক অবস্থান। এখন শুধু ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে ভূ অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি করার মাধ্যমে এশিয়ার পরাশক্তি হওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।